জার্মানি প্যারাগুয়ে ম্যাচে মানে আহ, আমি ধারণা করেছিলাম যে ম্যাচটা হয়তো বা হচ্ছে গিয়ে 90 মিনিটেই শেষ হবে। প্যারাগুয়ে আসলে কি নেগেটিভ ফুটবল খেললো কিছুটা? অ্যান্টি ফুটবল খেলেছে। কিন্তু প্যারাগুয়ে তো একেবারে মানে মিড থেকে লো ব্লক, মিড থেকে লো ব্লক এবং 5-6 জন, 5 জন তো একেবারে ডি বক্সে, তার উপরে ডিফেন্সিভ স্ক্রিনে আরও 2 জন, একদম কম্প্যাক্ট। হুম, তারপরে মাঝ মাঠে ওদের পায়ে বল দিতে মানে দেয়নি আর কি, যে বল মানে ওরা যাতে শ্যুট না করতে পারে, স্পেস যাতে না পায়। হুম, হুম। ওরা কিন্তু প্রথমে প্যারাগুয়ে কোনো গোলের চেষ্টাই করেনি, যে কোনো দরকার নেই। প্যারাগুয়ের যে গোলটা হয়েছে সেখানে রাইট 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 উইং থেকে একটা প্লেয়ারকে কাটিয়ে তিনি একটা বল থ্রু করলেন, সেটা একদম মানে একটা ফ্ল্যাট ফ্ল্যাট বলের মধ্যে হেড করা। সেটা জার্মান ডিফেন্ডাররাও আসলে খুব একটা আত্মস্থ করতে পারেনি যে এই জায়গা থেকে হয়তো বা না, ওইটা স্পেসটা ওইটা পেয়ে ক্লাস, যাবে। যে হেডারটা আর কি, ওটা ক্লাস। ফরওয়ার্ডের নাম কি যেন? ওর নামটা আমি বলছি। দুর্দান্ত, হ্যাঁ, একেবারে দুর্দান্ত হেডার। তবে প্যারাগুয়ের গোলরক্ষককেও কিন্তু আপনার দিতে হবে, মানে অরল্যান্ডো গিল অরল্যান্ডো গিল গিল অরল্যান্ডো গিল। অরল্যান্ডো তিনি গিল। আর্জেন্টাইন লিগে খেলেন, খুব বড় কোনো তারকা না, বাট খুব ইফেক্টিভ প্লেয়ার। আর গিল জার্মানির অন্তত 4-5টা, একদম 4-5টা সেভ করেছেন। আর তারপরে তো টাই ব্রেকারে আমরা দেখলাম পেনাল্টি শুট আউটে, পেনাল্টি শুট আউটেও দুর্দান্ত। এবং পেনাল্টি শুট আউটে হয় কি, এই যে পরের ম্যাচটাতে দেখলাম যে ইয়াসিন বুনো, হ্যাঁ, পেনাল্টি শুট আউটে একজন গোলকিপার শট ঠেকালো নাকি, এটা কিন্তু না, শট ঠেকানো তো অবশ্যই কৃতিত্বের, কিন্তু ওই যে সেই শুটারকে যে ডিস্টার্ব করলো, এখানে মাইন্ড তাকে যে গেম একটা। অ্যাকুরেট শট নিতে দিল না, এই যে মাইন্ড গেম, এটা কিন্তু দুর্দান্ত। এবং বুনো একটা আহ, আহ, সবচেয়ে প্লেয়ারটাকে হল্যান্ডের, আর্লিং হ্যালেন্ড, না 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 না, হল্যান্ডের, নেদারল্যান্ডস, ডাচ, ভ্যান্ডেক না না, কালকে যে ছিল রাইট উইংয়ে খেলেছে, রাইটে। সবার শেষে যে পেনাল্টি স্পট কিকটা নিল, আচ্ছা আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। স্পট কিকটা নিল, দেখেন ও কিন্তু মাইন্ড গেম খেলে কিন্তু করলো, ঠেকিয়েছে, তারপরেও কিন্তু বলটা যেতে পারতো। অসাধারণ, মানে এই যে তারপরে এমনভাবে আরও 2টা, সাবেরির কথা বলছেন? না, হল্যান্ডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেদারল্যান্ডসের, নেদারল্যান্ডসের হচ্ছে গিয়ে মিস করেছে যে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে ক্রিসোনিকো তো প্রথম নাম, ওয়েস্ট হ্যামে খেলে। ক্রিসোনিকো তো প্রথম নাম, পরের ওই নামটাই বেশি আর কি। তো যাই হোক, তাকে কিন্তু বাধ্য করেছে মিস করার জন্যে। আর তারপরে আরও 2 জন, একজন তো একদমই বাইরে মারলো, ক্লাইভার্ট পোস্টে লাগালো। এই ম্যাচে ধরেন, আমি যদি মরক্কোর ম্যাচের আলোচনায় একটু পরেও আসি, ধরেন জার্মানি প্যারাগুয়ে ম্যাচের মধ্যে। আচ্ছা, জার্মানি প্যারাগুয়ে না, আপনার ব্রাজিল জাপান নিয়েও তো আমরা কথা বলতেই পারি, কারণ আজকে তো টক অফ দ্য টাউন বা টক অফ দ্য, না, আমরা ওইটা মোটামুটি একটা চলতে থাকবে এসছি। যদি ওইটার কাছাকাছি যদি হচ্ছে গিয়ে বলি যে এই ম্যাচের সঙ্গে আসলে ইফেক্টিভ কোনটা, সেখানে নরওয়ের ম্যাচটা বলতে হবে। নরওয়ের এবং আইভরি কোস্টের যে জিতবে তার সঙ্গে হচ্ছে গিয়ে ব্রাজিলের ম্যাচ হবে। আমার কাছে একটু নরওয়ে টিমটা এবং আইভরি কোস্টের এই ম্যাচটা নিয়ে একটুখানি একটা ছোট্ট জিনিস বলার আছে। একটা ফিজিক্যাল গেম তো হবেই মোটামুটিভাবে। আইভরি কোস্ট কিছুটা ফিজিক্যালি অ্যাডভান্টেজ থাকবে। আইভরি কোস্ট ম্যাচটাকে কি আসলে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার চেষ্টা করে কি না, সেটা একটা বিষয়, কারণ সেখানে তাদের ফিজিক্যাল যে মুভমেন্ট সেটা হচ্ছে গিয়ে একটু কিছুটা তো হচ্ছে গিয়ে পার্সেন্ট তো এগিয়ে থাকবেই নরওয়ের চেয়ে। নরওয়ের অ্যাটাকিং জোনের চেয়ে নরওয়ের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায় নাকি, কাউন্টার অ্যাটাকের। না, নরওয়ের তো স্ট্রেংথ তো অ্যাটাকিং লাইন, তাই না? নরওয়ের অ্যাটাকে আছে কে, আর্লিং হল্যান্ড, তারপরে ওডেগার্ড, হ্যাঁ, মার্টিন ওডেগার্ড, তারপরে দুর্দান্ত কিন্তু। এবং ওরা ডি বক্সে খুব লেথাল, ক্লিনিক্যাল দেখলাম। ফ্রান্সের কাছে যেটা 4-1 গোলে হেরেছে যে ম্যাচটা, শেষ ম্যাচটা, ওর পরেও কিন্তু ওরা 3 গোল খাওয়ার পরে 32 মিনিটে 3 গোল হয়ে গেছে, হ্যাটট্রিক করে ওসমান ডেমবেলে 3-0-তে এগিয়ে দিল। তারপরেও কিন্তু যে একটা স্পেল ওরা করলো, তখন দেখলাম যে এদের অ্যাটাক লাইন দুর্দান্ত।
এই ম্যাচের নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচের ফলাফল prediction কি? আমি নরওয়েকে এগিয়ে রাখছি। আইভরি কোস্ট যদিও খুবই টাফ অপোনেন্ট, বিকজ আইভরি কোস্টের দুইটা উইঙ্গার আছে খুবই স্পিডি। একটা হলো লেফটে দিয়ামন্দে বা ডিওমান্দে আর ডান দিকে হলো আমাদ দিয়ালো। দুর্দান্ত স্পিডি। আর তাদের যে লোন স্ট্রাইকার সেটা হলো যে ফ্রাঙ্ক কেসি তো মানে এসি মিলানে খেলেছে। ফ্রাঙ্ক কেসি কিন্তু কিছুদিন বার্সেলোনাতেও খেলেছে। তো ফ্রাঙ্ক কেসি কিন্তু খুবই ঠান্ডা মাথার, বক্সে কিন্তু পোচার টাইপ। আমার জার্মানির সাথে ম্যাচটা মনে আছে? ফ্রাঙ্ক কেসি যে গোল করলো, প্রথম এগিয়ে দিল আর কি আইভরি কোস্টকে। মানে খুব সহজ হবে না নরওয়ে। আমি বলি নরওয়ে আইভরি কোস্ট কিন্তু 50-50 ম্যাচ, কিন্তু আমি নরওয়েকে এগিয়ে রাখছি। বিকজ নরওয়ে লো ব্লক করবে এবং নরওয়ে কিন্তু ওদের আগে ক্লান্ত করে তুলবে যে তোমরা ঝাঁপাও 45 মিনিটস 60 মিনিট তোমরা ঝাঁপাও, তারপরে আমরা আছি। তো এইখানে তো এই গ্রুপে তো ধরেন মানে ব্রাজিল যদি নরওয়েকে পায় তাহলে তো ব্রাজিলের এক ধরনের ইফেকশন থাকবে, আর আইভরি কোস্ট ব্রাজিল একদম স্টেট কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। এই ব্রাজিলকে ঠেকানোর সাধ্য নেই। আমি কালকেও বলেছি, এখন তো সবসময় যে আর্জেন্টিনা ব্রাজিল এইটা নিয়ে আমাদের বাদানুবাদ চলে না, এটা তো জাতীয় বিতর্ক হয়ে গেছে আর কি। কে ব্রাজিল কে আর্জেন্টিনা, হ্যাঁ ব্রাজিল সেরা টিম আর্জেন্টিনা সেরা টিম। কালকে কিন্তু আমি বলেছি যে জাপান ব্রাজিলকে ভোগাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু একদম স্কোর লাইনও বলেছিলাম যে ব্রাজিল কাঁপতে কাঁপতে 2-1 গোলে জিতে যাবে। ব্যাপারটা কিন্তু তাই হয়েছে। জার্মানির ম্যাচের পরে ফ্রান্স সুইডেন ম্যাচের দিকেও অনেকের নজর আছে। ফ্রান্স সুইডেনের মধ্যে তো ফ্রান্সকে এগিয়ে রাখতে হয়, এবং এই ম্যাচে যে জিতবে সে প্যারাগুয়ের মুখোমুখি হবে, এবং আমার ধারণা ফ্রান্সও হচ্ছে গিয়ে মোটামুটি কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। কিন্তু রাউন্ড অফ 32-তে যেই টিমগুলোর যেই মেজাজ দেখা গেল, ছোট দলগুলোরও এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, ছোট দল বলছি এই কারণে যে ধরেন র্যাঙ্কিং কিংবা কাগজে কলমে শক্তির বিচারে প্যারাগুয়েতে হচ্ছে গিয়ে মোটামুটি ছোট দলই ছিল জার্মানির সামনে। ফ্রান্সের সামনেও হয়তো যদি ফ্রান্স জিতে যায় তাহলে ছোট দলই থাকবে। না, কিছু কিছু হয়েছে কি, এটা কিন্তু মনস্তাত্ত্বিক একটা ব্যাপার কাজ করে। যেমন প্যারাগুয়েকে নিয়ে কেউ কিন্তু ভাবেনি, আর প্যারাগুয়ে যখন প্রথম ম্যাচে এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে মানে ইউএসএর কাছে 4-1 গোলে উড়ে গেল। প্যারাগুয়ে লাতিন আমেরিকার একটা দল, তারা কত 4 থেকে বড় ব্যবধানেই হেরেছিল, হ্যাঁ 4 থেকে কোয়ালিফাই করেছে। এবং প্যারাগুয়ে কিন্তু আমি প্যারাগুয়ের ওই ম্যাচটা কাভার করেছিলাম, কোয়ার্টার ফাইনালে উঠেছিল প্যারাগুয়ের ওইটাই ওই যে 2010 ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকার। তো প্যারাগুয়ের তো মানে তারা প্রথম নকআউট পর্ব পার হওয়ার তাদের অভিজ্ঞতা আছেই, এবং প্যারাগুয়েকে কেউ ওইভাবে একেবারেই এই আন্ডারডগস থাকলে অনেক সময় তো সুবিধাই হয়। এবং কালকে তো জার্মানির বিপক্ষে দেখাই গেল যে তারা কি করতে পারে না পারে, তাই না? ঠিকই তাদের যে প্ল্যান, তাদের যে ডিফেন্সিভ যে অর্গানাইজেশন, সেটাকে একদম স্ট্রাকচারটা ভাঙে নাই, স্ট্রাকচারটা একদমই ভাঙতে দেয়নি, তারা তাদের কাজটা করে চলে গেল। ফ্রান্স সুইডেন ম্যাচে অ্যান্টি ফুটবল আমরা বলছি, কিন্তু কেউ যদি রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলের কথা বলে, যে বর্তমান পৃথিবী তো সাফল্যের পূজারী, তাই না? কি রেজাল্ট হলো, অ্যাট দ্য এন্ড রেজাল্টটা কি সেটা দেখতে চায়, তো তারা সাকসেসফুল। আমার ধারণা সুইডেনের এগেনস্টে ফ্রান্স মোটামুটি 3-0 কিংবা 3-1 ব্যবধানে 3-0 কিংবা এটা হাই স্কোরিং ইয়ে হবে। আমার মনে হয় না যে মানে ফ্রান্সের ওই ডিফেন্স লাইনের এগেনস্টে সুইডেন খুব বেশি ইফেকশন তৈরি করতে পারবে তাদের বক্সে। ফ্রান্সের ডিফেন্স কিন্তু একটা ব্যাপার আছে, আমি দেখেছি ফ্রান্সের ডিফেন্স যদি একাধিক ক্রমে দেখা যাচ্ছে যে 20 মিনিট দুর্দান্ত খেললো, তারপরে কিন্তু ওদের একটা রিসেশন যায়, ওরা কিন্তু একটু রেস্ট নিচ্ছে, কনসেন্ট্রেশন লুজ করতেছে, কনসেন্ট্রেশন ল্যাপস হয়ে যাচ্ছে, সমস্যা আছে। আর একটা ব্যাপার আছে, জানেন কি না, ফ্রান্সের সবচাইতে বড় ডিফেন্ডার তো মানে সেন্টার ব্যাক, সেটা হলো সালিবা হলো আর্সেনালের। তো সালিবার কিন্তু ব্যাক পেইন আছে, এবং ব্যাক পেইন কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে এর মধ্যে। আচ্ছা, ফ্রান্স নরওয়ের সাথে ম্যাচটাতে কিন্তু
পরে বলেছে যে সে পেন কিলার নিচ্ছে। তো সালিবা যদি ফেল করে তাহলে কিন্তু সেন্টার ব্যাক নিয়ে ভাবতে হবে ফ্রান্সকে। সুইডেন মনে কি হচ্ছে। ওই ইফেকশন করতে পারবে? আমার কাছে না, মনে সেটা হয় সেটা পারবে না। আমিও ধরেছি যে ব্যবধান 3 থাকবে, 4-1, তার মানে 3-0। এখান থেকে যদি আমরা ফ্রান্সকে মোটামুটি ধরে রাখি তাহলে সুইডেনের অ্যাটাকার হলো ইসাক, আরেকটা হলো আলেকজান্ডার ইয়োকেরেস। ইয়োকেরেস হলো কোন টিমে? ইয়োকেরেস ম্যানচেস্টার সিটি, মেবি দেখতে হবে। হ্যাঁ, ইয়োকেরেস ইসাক, আলেকজান্ডার ইসাক, তাদের কিন্তু মোটামুটি অ্যাটাকিং লাইনটা ভালো। কিন্তু ঘটনা হলো যে মিডফিল্ড বা ডিফেন্স অর্গানাইজেশন আর এই যে ট্রানজিশন ফ্রান্সের যে ট্রানজিশন, তাই না, ওর সাথে তো পারবেই না। সেটাই, ফ্রান্সের ট্রানজ্যাকশনের মধ্যে ফুটবল তো এখন খেলা হচ্ছে ট্রানজিশনের উপর। কে কত দ্রুত, ট্রানজিশনে কে জিতলো আর কি, কে তো যত দ্রুত উঠতে পারছে, কে কত দ্রুত নামতে পারছে। আজকে তো নেদারল্যান্ডসকে মানে ডাচদের তো ঘোল খাইয়ে দিল মরক্কো ওই ট্রানজিশনের ইয়েতে। কারণ আমরা জানি যে দুই দিকে যে তাদের যে উইং ব্যাক আছে, বিশ্বের এখন সবচেয়ে গতিশীল 2 উইঙ্গার, আশরাফ হাকিমি রাইট উইং ব্যাক, লেফট উইংয়ে মাজরাউই, এবং কি অসাধারণ খেললো। আমি এই এক্সট্রা টাইম 120 মিনিট দেখলাম, ফ্ললেস, সমানে উঠছে সমানে নামছে, জাস্ট লাইক মোটর। এক্স্যাক্টলি, মাসেল পাওয়ার, মানে অনিঃশেষ শক্তি। আশরাফ হাকিমির ছায়ায় কিন্তু একটু ঢাকা পড়ে থাকে মাজরাউই। আপনি আবার যদি দেখেন হাইলাইটসটা একটু দেখবেন আর কি, মাজরাউই লেফট উইং ব্যাক হিসেবে কি খেলেছে। লেফটে সে কোথায় ছিল না, মিডফিল্ডে ছিল, ভিতরে ঢুকছে, কাটিং করে ভিতরে ঢুকে মিডফিল্ডে এসে ইয়ে করছে, ওই স্পেসগুলো ভরাট করছে, অসাধারণ।